জম্মু কাশ্মীর অনন্তনাগ জেলার পহেলগ্রামের বাইসারান ভ্যালি, সেখানে 28 জনকে এলিমিনেট করে দেওয়া হলো, প্রত্যেকে হিন্দু। পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন একজন বিতান অধিকারী, তিনিও আর বেঁচে নেই। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে গিয়েছিলেন কাশ্মীরে ঘুরতে। প্রথমে মণিপুর, তারপর পশ্চিমবাংলা এবং এখন জম্মু অ্যান্ড কাশ্মীর। 2019-এর পর থেকে সব থেকে বড় এটা একটা টেরর অ্যাটাক। কখনো ভেবে দেখেছেন কেন হলো, কারা করালো? সকলেই দেখাচ্ছেন 28 জনের নাম এই এই জায়গা থেকে এসেছিলেন, কান্নার রোল, ঠিক আছে, কিন্তু কেন হলো, কারা করালো, কখনো ভেবে দেখেছেন? এর পেছনে অনেক বড় খেলা রয়েছে। এই যে তিনটে জায়গা, মণিপুর, পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীর, একটা কমন ফ্যাক্টর আছে, পাকিস্তান, ISI। প্রথমে জম্মু কাশ্মীর দিয়ে শুরু করি, যেহেতু ঘটনাটা সাম্প্রতিক। এই জম্মু কাশ্মীরে যে সংগঠন এই ঘটনার দায় নিয়েছে তার নাম হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF। এই TRF কারা? এই TRF হচ্ছে লস্করে তৈয়বার বর্তমান একটা নাম। এই সংগঠনগুলি, সন্ত্রাসবাদী সংগঠনগুলি কি করে, তারা যখনই ব্যান হয়ে যায় আন্তর্জাতিকভাবে, তখন একটা নতুন নাম নিয়ে আত্মপ্রকাশ করে। ঠিক যেভাবে সিমি ভারতবর্ষে অ্যাক্টিভ ছিল, সিমি ব্যান হয়ে যাওয়ার পর তারা PFI নাম নিয়ে আত্মপ্রকাশ করে। এখন আবার SDPI নাম নিয়ে লুকিয়ে চুরিয়ে কাজকর্ম করছে পশ্চিমবঙ্গে, যারা মুর্শিদাবাদের ঘটনার জন্য দায়ী বলে রিপোর্টে প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক একইভাবে এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এটা কে চালায়? এটা চালায় হচ্ছে লস্করে তৈয়বার যিনি মাথা রয়েছেন হাফিজ সঈদ। হাফিজ সঈদের সব থেকে নিকটতম যিনি সহযোগী ছিলেন আবু কাতাল, তাকে ভারত সরকার এলিমিনেট করেছে এই 16ই মার্চ। আর তার এক মাসের মধ্যেই এই পাল্টা অ্যাটাক। এটা একটা হাফিজ সঈদের তরফ থেকে ভারতবর্ষকে পাল্টা অ্যাটাক করা হচ্ছে। হাফিজ সঈদ বুঝিয়েছে যে আমার উপরে আক্রমণ করলে আমি পাল্টা আক্রমণ করব, আমি এখনো শেষ হয়ে যাইনি। ঠিক, হাফিজ সঈদ শেষ হয়ে যায়নি, হাফিজ সঈদকে শেষ করার প্রয়োজন আছে। হাফিজ সঈদের উপরে NSA অজিত ডোভাল অনেক রকমভাবে কড়া কড়া অ্যাকশন দিয়েছেন। হাফিজ সঈদকেই পাকিস্তানে যেখানে তার বাসভবন, সেখানেই তাকে এলিমিনেট করার ব্যবস্থা করা হয়েছিল। একটা ছোট্ট ভুলের জন্য সেই অপারেশন ফেল হয়ে গিয়েছিল। সেই অপারেশনের গল্প একদিন পরে বলবো। আজ যেটা জানা প্রয়োজন, যে হাফিজ সঈদের যে সব থেকে ক্লোজ এইড ছিল আবু কাতাল, যার নাম বললাম, তার অনেকগুলি নাম নিয়ে সে কাজ করত। জিয়াউর রহমান, কাতাল সিন্ধি এবং নাদিম। এই হাফিজ সঈদ, আবু কাতালরা 26/11 যে হামলা, তার জন্য এরা অভিযুক্ত রয়েছে। পাশাপাশি রিয়াসিতে অমরনাথ যাত্রার বাসে যে অ্যাটাক হয়েছিল, সেই রিয়াসি বাস অ্যাটাকের কথা আপনাদের অনেকের মনে থাকবে। সেই রিয়াসি বাস অ্যাটাকের মাথা ছিল এই আবু কাতাল, হাফিজ সঈদ। আবু কাতালকে এলিমিনেট করার পর হাফিজ সঈদ একেবারে উদ্গ্রীব হয়ে পড়ে যে এবার একটা পাল্টা কিছু করতে হবে। দীর্ঘদিন ধরে তারা অ্যাকশন নিচ্ছিল না। ছোট 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 যেহেতু বর্তমান যে পাকিস্তানের জেনারেল রয়েছেন আসিম মুনিরের সহযোগিতা প্রাপ্ত রয়েছে এই হাফিজ সঈদের। আসিম মুনিরকে দেখাতে হবে তিনি পাকিস্তানপন্থী, তিনি অনেকটা অ্যাগ্রেসিভ, তাদের অনেক পেট্রোডলার আসার ব্যাপার থাকে, আন্তর্জাতিক কৃতিত্ব পাওয়ার ব্যাপার থাকে, তাদের একটা যে দুনিয়া তারা তৈরি করেছেন সেই দুনিয়ায়। ঠিক সেই কারণে তিনি দেখানোর চেষ্টা করছেন। আসলে যে মানসিকতা নিয়ে পাকিস্তানের এর আগের জেনারেলরা কাজ করেছিলেন, জেনারেল বাজওয়া সেই জায়গায় অনেকটা ভীতু টাইপের লোক ছিলেন। জেনারেল বাজওয়ার কার্যকাল যদি আমরা দেখি, জেনারেল বাজওয়া খুব বড় ধরনের কিছু করা থেকে একটু পিছিয়ে ছিলেন, কিন্তু তার সময় অনেকগুলো অ্যাটাক হয়েছিল। তার সময় পুলওয়ামা হয়েছিল, উরি অ্যাটাক হয়েছিল, কিন্তু তারপর ভারত যা ডান্ডা মেরেছিল, তারপর বাজওয়া কিন্তু অনেক দিন সোজা হয়েছিলেন। কিন্তু আসিম মুনিরকে এখনো সোজা করা যাচ্ছে না, এটা বাস্তবটা মেনে নিতে হবে। ভারত সরকারের তরফ থেকে যেই ধরনের চেষ্টা করা হচ্ছে সেগুলো তো মিডিয়াতে কোনোদিন ডিসক্লোজ করা হয়নি, কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে বর্তমানে খায়বার পখতুনখোয়া, আপনারা জানেন যে বিদেশ নীতির জায়গায় মোদির, অমিত শাহের যে এই জুটিটা কাজ করছে, অমিত শাহ ভিতরে, মোদি বাইরে, NSA অজিত ডোভাল বাইরের বিষয়গুলো দেখেন, আন্তরিক বিষয়গুলো দেখেন, এর মধ্যে RNAW রয়েছে, সব মিলে যে একটা টিম রয়েছে, এই বর্তমান সরকারের টিম, তারা বিদেশ নীতিতে খুব ভালো কাজ করছে।
এত ভালো বিদেশ নীতি এর আগে আমরা কখনো দেখিনি কোনো সরকারের আমলে। সে জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে কি ধরনের ট্রিটমেন্ট করা হচ্ছে সরকারি রিপোর্টে তো বেরোবে না, কিন্তু দেখলে যেটা বোঝা যায়, পাকিস্তানের যদি আপনারা ম্যাপ দেখেন উপরের দিকে বাঁ দিকে খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে অধিকাংশ জায়গা। পাকিস্তানের সব থেকে বড় সমস্যার জায়গা বলোচিস্তান, বলোচিস্তানের 70% জায়গা পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। নিয়ন্ত্রণে রয়েছে সিন্ধ এবং পাঞ্জাব, 4টে বড় প্রান্ত, কেপিকে, খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান সবচেয়ে বড় প্রান্ত। সমস্যা, পাঞ্জাবটা মোটামুটি স্টেবিলাইজ রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে। সিন্ধ নিয়ন্ত্রণে থাকলেও সিন্ধে ম্যাসিভ প্রোটেস্ট হচ্ছে। আর এদিকে কাশ্মীর রিজন, কাশ্মীর রিজনে একেবারে সিভিল আনরেস্ট চলছে। পাকিস্তানের প্রশাসনের উপরে কাশ্মীরের মানুষের এবং কাশ্মীরের আলাদা যে প্রশাসন রয়েছে, ঠিক যেভাবে আমাদের ভারতবর্ষে একসময় প্রধানমন্ত্রী ছিলেন কাশ্মীরে, পরে তার মুখ্যমন্ত্রী দরজা করে দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর তার স্ট্যাটাস কমিয়ে মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়, পাকিস্তানে এখনো প্রধানমন্ত্রী রয়েছেন। তো সেই পাক প্রশাসন এবং পাকিস্তানের কাশ্মীরের মানুষ এবং সেখানকার প্রশাসন, এরা কিন্তু মানুষের ওখানে সরকারের উপর ক্ষুব্ধ। পাকিস্তানের যে অ্যাডমিনিস্ট্রেশন, পাঞ্জাবি অ্যাডমিনিস্ট্রেশন, পাঞ্জাব আর সিন্ধের বাইরে পাকিস্তানের অবস্থা ভালো নয়। এর পিছনে ভারতের যে একেবারে হাত নেই আমরা কেউ বিশ্বাস করি না, সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসবে না। সে জায়গায় দাঁড়িয়ে আসিম মনিরের উপরে ভয়ঙ্কর একটা প্রেশার রয়েছে যে তিনি কন্ট্রোল করতে পারছেন না এই বিক্ষোভগুলি। পাকিস্তানে কিন্তু পুলিশ ওই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়গুলো দেখে, কিন্তু বড় ধরনের অপারেশন গোটা দেশটা চালায় হচ্ছে ওখানকার আর্মি, এবং যখনই আনরেস্ট তৈরি হয় আর্মি নামাতে হয়। আমাদের এখানে পুলিশ দেখে নেয়, পুলিশ দেখার পর না হলে তারপরে প্যারামিলিটারি আসে, প্যারামিলিটারি না হলে তারপর কসমিনকালে সেনাবাহিনী। এখনো আপনারা সেনাবাহিনীকে দেখছেন শুধুমাত্র কাশ্মীরে, মণিপুরে যা দেখছেন বেশিরভাগ হচ্ছে প্যারামিলিটারি, সেনা ময়দানে নামেনি। কারণ সেনার যে কাজ সেটা সেনা করে, পাকিস্তানে পুলিশের কাজ সেনা করে, পাকিস্তানে ব্যবসায়ীর কাজ সেনা করে, সব কাজ সেনা করে, দেশটাও চালায় সেনা। সে জায়গায় দাঁড়িয়ে এটা সেনার অনেক বড় ফেলিওর। বালুচিস্তানে গোটা ট্রেন হাইজ্যাক করে 40 জনের মতন সেনাকে গুড নাইট করে দেওয়া হয়েছিল। তার বদলা নেওয়ার জন্য অনেকদিন ধরে উদ্গ্রীব ছিল। কাশ্মীরের এই যে জায়গাটা, জম্মু কাশ্মীর ভ্যালি, ঘন জঙ্গল, নদী নালা, ফগ দেখা যায় না, আবহাওয়া, অনেক প্রতিকূলতা আছে। এখানে চাইলেও আপনি কাঁটাতার দিতে পারবেন না, দেওয়া যায় না আমরা বলছি না, কিন্তু যে পরিমাণ ওখানে এফোর্ট লাগবে, যেটা দেওয়া দরকার সেটা এখনো দেওয়া যায়নি, এ কথা ঠিক। তবে এটাও ঠিক, কাশ্মীর পৃথিবীর সব থেকে বেশি মিলিটারাইজ জোন, তারপরেও এই ধরনের ঘটনা ঘটে যায়। ভিতরের যে মদত নেই এ কথা কেউ বিশ্বাস করেন না, ভিতরেরও মদত রয়েছে। আজকে ন্যাশনাল কনফারেন্স, ওমর আবদুল্লাহর দল সতী সাবিত্রী হয়ে বসে গেছে, একসঙ্গে ক্ষমতায় আসার পর হাতে হাত রেখে কাজ করার কথা বলছে। খুব ভালো কথা, গণতান্ত্রিক প্রক্রিয়া এভাবেই চলা উচিত, কিন্তু তারাও ওই মানসিকতাকে প্রশ্রয় দেয় যার জন্য ভারতবর্ষে 90-এর দশকে হিন্দুদের, বিশেষ করে কাশ্মীরি পণ্ডিতদের পলায়ন করতে বাধ্য হয়েছিল। সেই মানসিকতাকে তারাও প্রশ্রয় দেয় কোথাও না কোথাও। কিভাবে দেয়? ভোটের সময় মনে আছে কিভাবে বিজেপির বিরুদ্ধে রিলিজিয়াস সেন্টিমেন্ট এই ন্যাশনাল কনফারেন্স উস্কে দিয়েছিল? নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। প্রত্যেক মানুষকে সেখানে মিডিয়া যখন গিয়েছিল জিজ্ঞেস করেছিল কাশ্মীরে উন্নয়ন হয়েছিল, বলেছে হ্যাঁ। কাশ্মীরে মোদির আমলে শান্তি এসছে, বলেছে হ্যাঁ। মোদি ভালো কাজ করছে, হ্যাঁ। ভোটটা দেবে, বলছে না। ভোটটা মানুষ যে কাউকেই দিতে পারে, কিন্তু দেবে না কেন? সেখানে মোদির রিলিজিয়াস আইডেন্টিটি, সেখানে মোদি, অমিত শাহ যেহেতু হিন্দুত্ববাদকে প্রশ্রয় দেয়, সেখানকার মানুষ মনে করে আমরা হিন্দুত্ববাদকে প্রশ্রয় দিলে আমরা আলাদা হয়ে যাব, আমরা ওদের মতো না, আমরা ওদের থেকে আলাদা। এই যে মানসিকতাকে প্রশ্রয় দিয়েছে ন্যাশনাল কনফারেন্স, এর জন্য কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি। কাশ্মীরের যে ওখানকার আঞ্চলিক দলগুলো রয়েছে, ন্যাশনাল কনফারেন্স এবং মেহবুবা মুফতির দল, হুরিয়াত তুরিয়াত এখন ওখানে শেষ হয়ে গেছে। যারা বিচ্ছিন্নতাবাদী ছিল তাদের আর ওখানে খুঁজে পাওয়া যায় না। মূল দুটি দল মেহবুবা মুফতির এবং ওমর আবদুল্লাহর, এরাই ওখানে মোটামুটি খেলা খেলছে, এবং যে খেলাটা খেলছে এরাও কিন্তু ওখানে একটা রিলিজিয়াস সেন্টিমেন্টের খেলাটা খেলে। আর খেলাটা খেলে বলে আজকে কাশ্মীর সমস্যার সমাধান এখনো করা যায়নি। আসলে তারা সমাধান চায় না। সমস্যার যদি সমাধান হয়ে যায়, মানুষ যদি বুঝে যায়
তাহলে মানুষ তো আর ভোটটা দেবে না, সমস্যা হয়ে যাবে। আর ঠিক সেই কারণেই এই টিআরএফ এর মতো সংগঠনগুলি কিন্তু মাঝে মধ্যে স্থানীয় মানুষকে ভুল বুঝিয়ে, আপনারা অনেক সিনেমা টিনেমায় দেখেছেন ঘটনাগুলো সেভাবেই ঘটে, ভুল বুঝিয়ে মানুষকে রিলিজিয়াসলি উদ্বুদ্ধ করে, কেউ কোনোদিন পাথর ছুঁড়েছিল, পুলিশ পাল্টা গুলি মেরেছিল, রাবার বুলেট, তার ব্যথা লেগেছিল, সেই ব্যথাটা মনে আছে, কাউকে তুলে নিয়ে গিয়েছিল, মারধর খেয়েছিল, ইন্টারোগেট হয়েছিল, মনের মধ্যে সেটা রয়ে গেছে, সেই জায়গা থেকে তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে র্যাডিক্যালাইজ করে এই টিআরএফ গুলো সংগঠনগুলো কিন্তু এখনো কাজ করে। যে সময়টা ভারতবর্ষে এই ঘটনা ঘটছে সেই সময় জেডি ভ্যান্স আসবেন ভারতবর্ষে, জেডি ভ্যান্স সহ বেঞ্জামিন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের যিনি বর্তমান ওখানকার শাসক রয়েছেন, সকলে এই ঘটনাকে কন্ডেম করেছেন। মুসলিম দুনিয়ার দেশগুলো বলছে এই ধরনের জঙ্গি কার্যকলাপকে সমর্থন করা যাবে না, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতির ফল। নাহলে এর আগে কাশ্মীরের বিষয়ে অতীতে যারা মুসলিম উম্মার লোক, মুসলিম দুনিয়ার 52টা দেশের বেশিরভাগ দেশ কিন্তু নয় চুপ থাকতো, নয় পাকিস্তানের পক্ষ নিত, ভারতের পক্ষ নিত না। আজ নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কূটনীতির ফসল। এবং প্রধানমন্ত্রী যখন এই ঘটনাটা ঘটে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে ছিলেন, তিনি সরাসরি কাটছাট করে দেশে ফিরে এসেছেন। অমিত শাহকে তড়িঘড়ি ইনস্ট্রাকশন দিয়েছেন যে আপনি কাশ্মীরে যান, অ্যাকশন নিন, কি ঘটনা ঘটছে রিপোর্ট করুন, ব্যবস্থা সামাল দিন। সঙ্গে সঙ্গে অমিত শাহ চলে গিয়েছেন। ইতিমধ্যে অমিত শাহ, প্রধানমন্ত্রী এনএসএ অজিত ডোভাল, রাজনাথ সিং, নির্মলা সীতারামন, তাদের একটা বৈঠক হয়েছে, সকলে ইন্টার কমিউনিকেট করে একটা বৈঠক করেছেন এবং পরিস্থিতির মোকাবিলা কিভাবে করা যায় সেটা চিন্তা ভাবনা করছেন। দেখুন, অ্যাকশন তো হবে, কি অ্যাকশন হবে সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, অ্যাকশন তো হবে। আমরা যদি উরি এবং পুলওয়ামা অ্যাটাক দেখি, পরপর দুটো সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত কিন্তু প্রাথমিকভাবে বার্তা দিয়েছিল যে দেখো আমরা কিন্তু ঠিকভাবে বিষয়টাকে নিচ্ছি না। তারপরে আমরা ভেবেছিলাম যে একটা নেভির সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যাবে, কারণ ল্যান্ড ফোর্সেস, তারপরে এয়ারফোর্স ব্যবহার করা হয়েছে, এবার নেভির সময়। কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদীকে প্রেডিক্ট করা যায় না, রাজনাথ সিংকে প্রেডিক্ট করা যায় না, আর প্রেডিক্ট করা যায় না বলেই আজকে ভারত যে অ্যাকশনগুলো নিচ্ছে সেখানে সফল হচ্ছে। যখন আমরা ভেবেছি নেভি এবার ময়দানে নামবে, একটা জেনারেল পারসেপশন তৈরি হয়েছিল মানুষের, তখন দেখা গেল ভারত কিন্তু R&AWর খেলাটা খেলছে, যেটাকে আমরা বলি গোয়েন্দা সংস্থা। যার ফলে আমরা কি দেখছি, বালুচিস্তানে একটা বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, হঠাৎ করে আবু কাতালের মতো মানুষের গুড বাই গুড নাইট হয়ে যাচ্ছে। যারা পাকিস্তানের মধ্যে বসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, পাকিস্তানেই আননোন গানম্যান তাকে গুড নাইট গুড বাই বলে দিচ্ছে। ফলে এবারও কি হবে সেটা তো সময় বলবে, আর কি হবে সেটা তো বলে কই হবে না। তবে যেটাই হোক, আমাদের সমর্থন থাকবে দেশের সরকারের প্রতি। এই কঠিন পরিস্থিতিতে দেশের সরকারের পাশে থাকা আমাদের প্রত্যেকের কর্তব্য, সমালোচনার জায়গা অবশ্যই আছে। এটা বড় একটা ফেলিওর, 2019-এর পর এই ধরনের এত বড় ঘটনা ঘটেনি, এটা ঠিক। কিন্তু জেনারেল আসিম মুনির ক্ষমতায় আসার পর শেষ 2 বছরে ছোট্ট ছোট্ট সমস্যা কিন্তু সৃষ্টি করা হয়েছে। এরকম মাঝে মধ্যেই সুযোগ সুবিধা বুঝে অ্যাম্বুশ হচ্ছে। কখনো রিয়াসিতে অমরনাথ যাত্রার বাসের উপরে রিয়াসি অ্যাটাক, আবার এই অনন্তনাগের পেহেলগামের যে অ্যাটাকটা হলো সেই অ্যাটাক, তার মাঝে জম্মু থেকে ঘাঁটি থেকে ঢুকে এসে সেনাবাহিনীর উপরে, সেনাবাহিনীর যারা পুলিশের ইনফর্মার ছিল, পুলিশের প্রাক্তন কর্তা, এরকম ছোট ছোট কাট কিন্তু করা হচ্ছে, ছোট ছোট সমস্যা কিন্তু সৃষ্টি করছে। তাদের একটা পলিসি আছে, ব্লিড ইন্ডিয়া উইথ 1000 কাটস, এই পলিসিটা আবার শুরু হয়েছে। মাঝে বাজওয়া যখন প্রথম দায়িত্ব নিয়েছিলেন, তিনি বড় বড় ঘটনা ঘটাচ্ছিলেন, বড় বড় ঘটনা ঘটাবার পর পাল্টা বড় বড় ঘটনা ঘটেছে ভারতের তরফ থেকে। ভুল করে একটা মিসাইল উড়ে গিয়ে, ব্রহ্মসের মতন মিসাইল ভুল করে উড়ে পাকিস্তানের মিয়াচন্নুতে গিয়ে পড়ে যাচ্ছে, ভুল করে সেনাবাহিনী ওখানে ঢুকে যাচ্ছে, ঘটনা ঘটিয়ে দিচ্ছে, ভুল করে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যাচ্ছে। এরকম ভারত অনেক বড় বড় ঘটনা কিন্তু বাজওয়ার আমলে ঘটিয়েছে। জেনারেল আসিম মুনিরের টাইমেও ঘটনার প্রয়োজন আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন, তাদের প্রতি আমাদের আস্থা আছে।
আমরা এখন চাই যে সরকার একটা বড় পদক্ষেপ নিক। কি নেবে সেটা আমরা খুব দ্রুত দেখতে চাই। বাংলাদেশের ব্যাপারে আমাদের যতটা সরকারের কাছে আগ্রহ ছিল যে সরকার করবে, সরকার কিন্তু ততটা করেনি। কিন্তু সরকার যেটা করছে বিনা যুদ্ধে, পাকিস্তানের তরফ থেকে প্রভোকেশন আছে, এ বিষয়টা যেতে যেতে আমি বলে দিই। পাকিস্তানের তরফ থেকে প্রভোকেশন রয়েছে ভারত যাতে যুদ্ধে লিপ্ত হোক, তাতে লস ভারতের, লাভ পাকিস্তানের। কিভাবে? আপনি বলবেন যে যুদ্ধ হলে তো দুপক্ষের ক্ষতি। দেখুন, যুদ্ধ হলে দুপক্ষের ক্ষতি, কিন্তু জিওপলিটিক্সে যুদ্ধ হলে এক পক্ষের বেশি ক্ষতি হয়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আপনারা দেখছেন যে রাশিয়া যেহেতু বড় শক্তি, তাই রাশিয়াকে নিজের খরচা নিজেকে করতে হচ্ছে। রাশিয়া তেল বেচে কোনো রকমভাবে সামাল দিয়েছে। ভারত কি বিক্রি করবে যুদ্ধ হলে? রাশিয়ার মতন তেলের ভান্ডার ভারতের কিন্তু নেই। ভারতের মূল সম্পদ হচ্ছে কৃষি সম্পদ। আর ভারত যেটা চেষ্টা করছে, চায়না থেকে বিভিন্ন কারখানা সরিয়ে নিয়ে এসে ভারতে আসুক। যুদ্ধ হলে সেই কারখানা কি ভারতে আসবে? কখনো নিজেদের এই মগজ ব্যবহার করে দেখবেন। যুদ্ধ হলে ভারতে ইনভেস্টমেন্ট আসবে না। কৃষি দিয়ে ঘরোয়া সিস্টেমটাকে ঠিকঠাক রাখা যায়, কিন্তু কৃষি বিপণনকে বাইরে বিক্রি করে অতটা প্রফিট হয় না যে একটা যুদ্ধকে সাপোর্ট করা যাবে। ট্যাক্স মানুষের ঘাড়ে চাপবে, যুদ্ধ হলে ইকোনমিতে ক্ষতি হবে। রাশিয়া সামাল দিতে পেরেছে, রাশিয়ার ইকোনমি আরো বড়। রাশিয়ার একটা তেলের ভান্ডার আছে, রাশিয়ার সামাল দিয়েছে। তারপরও রাশিয়ার বাপ অবস্থা, রাশিয়ারও সমস্যা হচ্ছে। আর ইউক্রেন, তারা ছোট কান্ট্রি, কিন্তু তারা সাপোর্ট পেয়েছে আমেরিকার মতন দেশের। ট্রাম্প ভাবছেন ইউক্রেনকে সাপোর্ট করছেন না, ব্যাপারটা ওরকম নয়। ট্রাম্পের কিছু দাবি ছিল ইউক্রেনের কাছে, এই সুযোগ বুঝে তিনি কোপ মেরেছেন। কিন্তু অস্ত্রশস্ত্র এখনো গোপনে গোপনে যে ডিলটা ছিল, সেই ডিলটা কিন্তু এখনো অস্ত্র পৌঁছে যাচ্ছে কিছু কিছু। ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনকে সহযোগিতা করেছিল, সে জায়গায় দাঁড়িয়ে ভারত কার সহযোগিতা পারবে? পাকিস্তান আন্ডার ডেভেলপড এবং ডেভেলপিং নেশনের কাছাকাছি তকমায় রয়েছে। ভারত কিন্তু ডেভেলপিং নেশনের মধ্যে আপার ক্যাটাগরিতে রয়েছে। ভারত ইউরোপিয়ান ইউনিয়নের এই ক্ষেত্রে সহযোগিতা পাবে কি? বড় প্রশ্ন। ভারত এই ক্ষেত্রে চীনের সহযোগিতা পাবে। যুদ্ধ হলে আমেরিকা সুযোগ বুঝে কোপ মারবে। আমেরিকা কারো বন্ধু হয় না। বহু দেশ, মুসলিম দুনিয়ার বহু দেশ পাকিস্তানকে ডলার পাঠাবে, পাকিস্তানের সুবিধা হবে। পাকিস্তানের লোক মরুক, পাকিস্তানের কিছু যায় আসে না। পেট্রো ডলারের সহযোগিতা এলে, চায়নার সহযোগিতা থাকলে এবং ইউরোপিয়ান ইউনিয়নের কিছু কিছু দেশের সহযোগিতা থাকলে এটা পোয়া 12 হবে পাকিস্তানের। তাই ভারতবর্ষ পাকিস্তানের সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধে জড়াতে চায় না, কারণ ভারতবর্ষের 5 ট্রিলিয়ন ইকোনমির লক্ষ্য রয়েছে। ভারতবর্ষ এই মুহূর্তে চায়নাকে নিজের বড় শত্রু মনে করে, অর্থনীতিতে নিজের পায়ে আরো দাঁড়াতে চায়। যুদ্ধ হলে সেটা ক্ষতিগ্রস্ত হবে, তাই পাকিস্তানের পাতা ফাঁদে ভারত পা দিচ্ছে না। তার মানে এই নয় পাকিস্তানকে ডান্ডার বাড়িটা ভারত দেবে না। ডান্ডার বাড়ি দিক, যেদিন দেবে আবার আপনার সামনে এসে এই প্রতিবেদনটার পার্ট 2টা নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। আগামীকাল ফের দেখা হবে। ভালো থাকবেন। এবং যারা এই অনন্তনাগের ঘটনায় পশ্চিমবঙ্গের বিতান অধিকারী থেকে বৈষ্ণবঘাটার মানুষ থেকে শুরু করে উত্তরপ্রদেশের নববিবাহিত দম্পতি যারা হানিমুনে গিয়েছিল সেখানে, এবং যে সকল হিন্দু ভারতীয় আমাদের সহনাগরিক মারা গেছেন, প্রত্যেকের জন্য প্রে করুন, প্রার্থনা করুন যাতে তাদের আত্মার সদ্গতি হয়। এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সজাগ থাকুন, কারণ পশ্চিমবঙ্গ ঠিকঠাক অবস্থায় নেই। পশ্চিমবঙ্গেও গেম খেলা হচ্ছে, পশ্চিমবঙ্গেও প্রভোকেশন আছে। আজকে থাক সেই বিষয়টা, পরে আরেক দিন বলবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন। আগামীকাল না হলে পরে একদিন এ বিষয়ে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।